হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। আজকে আমি অ্যাটমিক স্ট্রাকচারের থার্ড ক্লাসটা স্টার্ট করছি। আশা করি তোমরা দুটো ক্লাস দেখেছো। এর আগে আমি আরো দুটো ক্লাস নিয়েছি, এটা হচ্ছে থার্ড ক্লাস। আজ এখানে মেইনলি যেটা ডিসকাস করবো, আগের দিনই বলেছিলাম প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, বাট তার আগের দুটো ক্লাসে কি কি পড়েছিলাম সামারি আমি একটু ছোট করে বলে দিচ্ছি। দেখো, মেইনলি প্রথম ক্লাসে এটা পড়েছিলাম যে থমসন অ্যাটমিক মডেল পড়েছিলাম, মানে অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো কিভাবে আছে সেটা দেখার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট কিছু মডেল বা এক্সপেরিমেন্ট করেন। ফার্স্ট যিনি করেন তিনি হচ্ছেন থমসন, তিনি করেছিলেন তরমুজের ওই মডেলটা ব্যাখ্যা। দেন এসেছিল কি যে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এবার সেখানে দুটো লিমিটেশন আমরা পড়েছিলাম, মেনলি দুটো লিমিটেশন। একটা হচ্ছে উনি বলেছিলেন যে এই যে ম্যাক্সওয়েল থিওরি অনুসারে, ম্যাক্সওয়েলের ওয়েভ থিওরি অনুসারে উনি বলেছিলেন যে কোনো মুভিং পার্টিকেল যদি ত্বরণ নিয়ে ঘোরে, মানে ধরো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যদি ঘোরে অ্যাক্সিলারেট করে, তো কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। তাই কি হয়েছিল যে একটা টাইমে এরকম ছিল না, এটা কালারটা চেঞ্জ করতে হবে। হ্যালো, ধরো মানে কি বলা হয়েছিল যে ধরো একটা নিউক্লিয়াস এখানে আছে, এর চারিদিকে যদি ইলেকট্রন যদি অ্যাক্সিলারেট করে তাহলে কি করবে, এনার্জি এমিট করতে করতে আমরা একটা টাইম আসবে যে নিউক্লিয়াসই আছড়ে পড়বে, মানে কন্টিনিউয়াস এনার্জি এমিট করবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অনুসারে উনি বলেছিলেন, রাদারফোর্ড। বাট ওখান থেকে কি হলো, দুটো লিমিটেশন মেইনলি দেখা গেল। এক হচ্ছে যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করতে থাকে তাহলে একটা সময় কি হবে, অ্যাটমটাই কোল্যাপস করে যাবে। এটা একটা ফার্স্ট লিমিটেশন ছিল। সেকেন্ড লিমিটেশন কি ছিল, যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে তাহলে কি হয়েছিল, কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাওয়ার কথা আমাদের। বাট বাস্তবে আমরা কি পাই, বাস্তবে আমরা পাই ডিসক্রিট বা লাইন স্পেক্ট্রা। এই যে এখানে বলেছিলাম, ধরো আমরা স্পেক্ট্রা কিভাবে পাই, মানে লাইট তো আমরা জানি কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি কোনো ম্যাটারে এসে পড়ে, তো সেটা কি হয়, যদি গ্রাউন্ড স্টেটে এলো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এলো, সে কি হয় গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যায়, সেখান থেকে আবার ব্যাক করার সময় যে এনার্জিটা নিয়ে গেল এক্সাইটেড স্টেটে, একটা এনার্জি গেইন করলো। তো সেখান থেকে ফিরে আসার সময় কি হয়, এই যে একটা স্ক্রিন ডাটা থাকে, এখানে আমরা একটা স্পেক্ট্রা পাই। আমরা জানি কিভাবে স্পেক্ট্রা, বাট রাদারফোর্ডের মডেল অনুযায়ী ওখানে বলা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাবো যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে। বাট অ্যাকচুয়ালি বাস্তবে আমরা যেতে পাই, বাস্তবে পাবো আমরা ডিসক্রিট স্পেক্ট্রা। পরের ক্লাসে আমরা স্পেক্ট্রা নিয়েও আলোচনা করবো। আজকে আর তার আগে আরো কিছু জিনিস আমার বলার আছে। ধরো এটা গেল, এরপর এই যে দুটো মেন ফেলিওর এলো, fail to explain the atomic spectra and stability of atom in order to investigate the reason behind the failure. তখন সায়েন্টিস্টরা মনে করলো যে আমাদের স্পেক্ট্রার অরিজিন আর নেচার সম্বন্ধে আগে আমাদের জানতে হবে, অ্যাটমিক স্পেক্ট্রা। দেন সেটা জানার জন্য আগের লাইট কি ধরনের বিহেভ করে, মানে এই রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট হয়েছিল 1911 সালে, তার আগের কিছু ঘটনা আমাদের পড়তে হবে। যেমন হচ্ছে যে 1865 সালে, দেখো এটা কি ম্যাক্সওয়েল থিওরি, মানে জেমস ম্যাক্সওয়েল একটা থিওরি প্রপোজ করেন যে লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে দেখান। এটা আমরা আগের দিনই পড়েছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ডাইরেকশন অফ প্রপাগেশনটা কি হবে, এই দেখো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে থাকবে, তাই তো? এটা আগের দিন আমরা বলেছি, মানে পারপেন্ডিকুলার হিসেবে থাকবে। ঠিক আছে, এটা আমরা দেখেছি। আর যার ভেলোসিটি হবে এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এগুলো আমরা আগের দিন দেখেছি। নেক্সট কি হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমরা দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক এই যে স্পেকট্রাম দেখার জন্য বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ডেনসিটি অ্যান্ড ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইনক্রিজিং ওয়েভলেন্থ হিসেবে দেখা যায়। তার মধ্যে এইটুকু অংশ আমরা চোখে দেখতে পাই, ভিজিবল স্পেকট্রাম যেটা আমরা দেখতে পাই, বাট বাকি এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাই না। কসমিক রে, গামা রে, এক্স রে, আমরা তো জানি, ধরো এক্স রে কি, এক্স রে জানি হাই এনার্জি থাকে, তাই তো? হাই এনার্জি দেখো তাই আছে, এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছে, ওয়েভলেন্থ বাড়ছে, এদিক থেকে এদিকে গেলে ওয়েভলেন্থ বাড়ছে। বাট এদিকে গেলে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি কমছে।
ফ্রিকোয়েন্সি কমছে মানে কি এনার্জি কমছে। আজকে আমরা দেখব যে এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? তাই জন্য আমরা জানি তো যে এক্স রে, আমরা বিভিন্ন হাত পা সব ভেঙে গেলে আমরা এক্স রে করাতে যাই। এক্স রে এটা হাই হাই ফ্রিকোয়েন্সি বা হাই এনার্জি, তাই তো আমাদের শরীরের মাংস ভেদ করেও আমরা হাড়ে কোথায় ভেঙেছে বা ফ্র্যাকচার হয়েছে আমরা দেখতে পাই, সেই জন্য এক্স রে করা হয়। তার মানে কি ভিজিবল যে আমরা যে লাইটটা দেখতে পাই তার থেকেও এক্স রে হচ্ছে শক্তিশালী আরো, মানে হাই এনার্জি ক্যারি করে। হাই এনার্জি মানে লো ওয়েভলেন্থ। দেখো এদিকে ওয়েভলেন্থের ভ্যালুটা কমছে, এদিকে ওয়েভলেন্থের ভ্যালুটা কমছে, বাট ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দেখো এদিকে গেলে বাড়ছে, বাড়ছে মানে এনার্জিও বাড়ছে, তাই? দেখে নিয়েছি এদিকে যত আসবে তত হচ্ছে এনার্জি কমছে, এইটুকু আমরা দেখেছি। এবার এখান থেকে কি বলা হয়েছিল যে লাইটের যে ওয়েভ থিওরি সেটা কিছু ফেনোমেনাকে এক্সপ্লেন, মানে লাইটের কিছু প্রপার্টিজকে এক্সপ্লেন করতে পারছিল, যেমন ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, এগুলো এক্সপ্লেন করতে পারছিল। বাট আরো কিছু ফেনোমেনা আছে যেগুলো এক্সপ্লেন করতে পারছিল না। ফার্স্ট কি ছিল? ব্ল্যাক বডি রেডিয়েশন, নেক্সট হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট, 3 হচ্ছে কি লাইন স্পেক্ট্রা অফ অ্যাটম, 4 হচ্ছিল যে ভেরিয়েশন অফ হিট ক্যাপাসিটি অফ সলিড অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার। এবার আমরা আগে দেখছিলাম মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস, ব্ল্যাক বডি রেডিয়েশন। আমরা পড়েছিলাম আগের দিন হোয়াট ইজ ব্ল্যাক বডি, এরকম পড়েছিলাম ব্ল্যাক বডি এমন একটা জিনিস যে কি করে সবকিছু অ্যাবজর্ব করে নেয়। আমরা এটা দেখেছিলাম যে ইন জেনারেল কি হয়, যদি কোনো লাইট আসে, যে লাইটটা আছে ইনসিডেন্ট রে বলবো আমরা, ইনসিডেন্ট রে যদি কোনো একটা সাবস্টেন্সের উপর পড়ে, 3টে ফেনোমেনা হতে পারে। এক হচ্ছে পুরোটাই রিফ্লেক্ট করে দিতে পারে, 2 হচ্ছে অ্যাবজর্ব করে দিতে পারে, আর 3 হচ্ছে ট্রান্সমিট করে দিতে পারে, মানে সাবস্টেন্সটাকে ভেদ করে চলে যেতে পারে বাইরে। ঠিক আছে, এই 3টে ফেনোমেনা হতে পারে ইনসিডেন্ট আই এলে। বাট ব্ল্যাক বডি কি করে আমরা বলেছিলাম, ব্ল্যাক বডির ক্ষেত্রে ব্ল্যাক বডি কি হয় সবকিছু অ্যাবজর্ব করে নেয় লাইটটাকে, মানে যার রিফ্র্যাকশন জিরো, মানে এই রিফ্লেকশন জিরো, আর হচ্ছে ট্রান্সমিশনও জিরো ব্ল্যাক বডির ক্ষেত্রে, সব মানে গুড অ্যাবজর্বার। বাট এটা কি বলেছিলাম, ব্ল্যাক বডি ইজ এ গুড অ্যাবজর্বার অ্যাজ ওয়েল এজ গুড এমিটার। সে কখন লাইট এমিট করে, সবকিছু অ্যাবজর্ব করে নিল, বাট যখন একটা যখন একটা পার্টিকুলার টেম্পারেচার অ্যারাইভ করবে, সেই পার্টিকুলার টেম্পারেচার অনুযায়ী সেই লাইট গুলোকে আস্তে আস্তে এমিট করবে। টেম্পারেচারের সাথে কিরকম ভাবে রিলেশন বলেছিলাম, টেম্পারেচার যখন ধরো কম থাকছে, টেম্পারেচার দেওয়া মানে কি, মানে আমরা এনার্জি দিচ্ছি, যখন আমরা কম এনার্জি দেবো মানে কি কম এনার্জি, একটা আমরা এক্সাম্পল বলেছিলাম এখান থেকে মনে করে দেখো আগের দিন, আচ্ছা বলেছিলাম না যে একটা আয়রন রড যদি নেওয়া হয়, এই দেখো যে when a substance having high melting point is heated, an iron bar it first turns red, then yellow, then glows with a white light and finally with a blue light. এটা আগের দিন আমরা বলেছিলাম, যেমন ধরো ব্ল্যাক বডিকে আমরা কিসের সাথে তুলনা করছি, আয়রন রডের সাথে যদি তুলনা করি, যদি একটা আয়রন রডকে আমরা হিট দিই, ফার্স্টে আমরা কি দেখবো, সেটা রেড হয়ে যাচ্ছে, যত তখন হিট আমরা কম দিচ্ছি তখন রেড হচ্ছে, তখন হিটটা আরো বাড়াচ্ছি, হিট বাড়াচ্ছি মানে কি এনার্জি বাড়াচ্ছি, এনার্জি বাড়াচ্ছে মানে কি ফ্রিকোয়েন্সি বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে ওয়েভলেন্থ কমছে। দেখো ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে ওয়েভলেন্থ কমছে। ফার্স্টে যখন আমরা এনার্জি কম ছিল, মানে যখন কম হিট দিচ্ছিলাম তখন কি রেড দেখাচ্ছিল, দেখো রেড। যখন আমরা আস্তে আস্তে এনার্জি বাড়াচ্ছি মানে টেম্পারেচার বাড়াচ্ছি, তখন কি হচ্ছে ওয়েভলেন্থটা কমে যাচ্ছে, তার মানে রেড থেকে আস্তে আস্তে ব্লু দিকে শিফট করছে, রেড টু ইয়েলো দেন ব্লু দিকে শিফট করছে। এখানে এটা ভায়োলেট যাচ্ছে, বাট এটা আমরা ইন জেনারেল দেখছি, একটা যদি লোহার রডকে আমরা হিট করতে থাকি, রেড থেকে আস্তে আস্তে আমরা দেখবো ইয়েলো, গ্রিন দেন ব্লু। দেখো এখানে সেটাই লেখা আছে। ব্ল্যাক বডিও সেরকম, যে ব্ল্যাক বডি একটা টাইমে কি হয় আমরা জানি কি সব লাইট যদি একসাথে অ্যাবজর্ব করে নেয় তাহলে কি হয় জিনিসটা ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক বডিও তাই। ব্ল্যাক বডি প্রথমে কি হয় সব ধরনের কালারকে অ্যাবজর্ব করে নিল, সব ধরনের এক একটা আমরা কালার কি জানি, একটা কালার তার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে, তো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির লাইটকে সে অ্যাবজর্ব করে নিল। বাট যখন কখন সে এমিট করবে তখনই কিন্তু ট্রান্সমিশন বা এমিশন কিছু হচ্ছে না,
এবার যখন হিট দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার আসছে যখন, তখন আস্তে আস্তে ধরো এমন একটা হিট এলো, তার করসপন্ডিং রেড লাইট সে এমিট করছে, তারপর ইয়েলো লাইট এমিট করছে, এইভাবে হবে। এটাই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। বাট এই থিওরিটা কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে মিলছে না। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি কি বলছিল ম্যাক্সওয়েল, যে সিন্স দ্য এমিশন এন্ড অ্যাবজর্পশন অফ এনার্জি অকার্স কন্টিনিউয়াসলি, মানে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুসারে বলছে এনার্জির অ্যাবজর্পশন মানে একটা কোনো জায়গা থেকে এনার্জি এসে অ্যাবজর্ব হচ্ছে কোনো সাবস্টেন্সে এন্ড এমিশন হচ্ছে, এটা কন্টিনিউয়াস ওয়েতে হতে থাকে। বাট আমরা দেখতে পাচ্ছি কি ব্ল্যাক বডি রেডিয়েশনে যে সবকিছুই মানে সব ফ্রিকোয়েন্সি লাইট ব্ল্যাক বডি অ্যাবজর্ব করে নিচ্ছে, বাট একটা নির্দিষ্ট টেম্পারেচার অ্যারাইভ করার পর পর তখনই কিন্তু সে কিন্তু এমিট করছে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে না। যদি ওই পার্টিকুলার টেম্পারেচারটা ওখানে না দেয়া হতো, ওই পার্টিকুলার লাইটটা কিন্তু এমিট করতো না। ঠিক আছে, এখানেই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করছে ব্ল্যাক বডি রেডিয়েশন, এখানেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে থিওরিটা সেখানে কিন্তু মানছে না। দেখো তাই বলা হয়েছে অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, since the emission and absorption of energy occurs continuously, the energy of an electromagnetic wave is supposed to be proportional to its intensity and independent of its frequency and wavelength। যদি এইভাবেই হতো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অনুসারে কি বলছে যে সে তখন ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত, মানে যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট এলো তখনই সে এমিট করে দিল, অ্যাবজর্ব করলো, এমিট করে দিল। বাট এখানে কিন্তু ব্ল্যাক বডিতে কিন্তু সেই জিনিসটা ঘটছে না। যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অনুযায়ী হতো তখন কি হতো, অ্যাকর্ডিং টু দ্য ওয়েভ থিওরি এ বডি শুড এমিট রেডিয়েশন অফ দ্য সেম কালার অলসো ইটস ইন্টেন্সিটি মে ভ্যারি অ্যাট হিটিং ইজ কন্টিনিউ। মানে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অনুযায়ী ব্ল্যাক বডি বিহেভ করতো তাহলে সে বিভিন্ন কালারের লাইট কিন্তু এমিট করতো না, একই কালারের বিভিন্ন ইন্টেন্সিটির লাইট, ধরো কোনোটা কম ব্রাইটার দেন কোনোটা বেশি ব্রাইটার, এরকম লাইট এমিট করতো। বাট বিভিন্ন কালার যে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হতো না। মানে এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট করছে, লিমিটেশন চলে এলো। এটা আমরা আগের দিন বলেছি, আজকে অতটা ডিটেলস বলবো না। এটা গেল ব্ল্যাক বডি। নেক্সট কি বলা হচ্ছে দেখো, নেক্সট আমরা বলেছিলাম কি এই গ্রাফটা বলেছিলাম নির্দিষ্ট একটা টেম্পারেচারের সাথে, দেখো যখন কম টেম্পারেচার দেওয়া হচ্ছে তখন পিকটা এখানে, তখন কি ওয়েভ হায়ার ওয়েভলেন্থ, কম টেম্পারেচার মানে হায়ার ওয়েভলেন্থ। আর যখন টেম্পারেচার বাড়াচ্ছি মানে টেম্পারেচার বাড়ছে মানে এনার্জি বাড়ছে, এনার্জি বাড়ছে মানে দাঁড়াও এখানে আমি বলছি, টেম্পারেচার যত বাড়াবে তত এনার্জি বাড়বে, তত ফ্রিকোয়েন্সি বাড়বে, তত ওয়েভলেন্থ কমবে। দেখো এখানে তাই হয়েছে। T1 এখানে টেম্পারেচার, T2 গ্রেটার দেন T1, T2 টা দেখো কি হচ্ছে, T2 টা হায়ার টেম্পারেচার হায়ার এনার্জি, সেজন্য লোয়ার ওয়েভলেন্থ। তার মানে ওয়েভলেন্থ অফ T2 লেস দ্যান ওয়েভলেন্থ অফ T1, এটা আমরা দেখেছি। টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। নেক্সট কি দেখেছিলাম, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা মেইনলি কি ছিল, যে একটা মেটাল আছে যেখানে এসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ছে, মানে ইনসিডেন্ট রেডিয়েশন আসছে, মেটালের সাথে কোলাপস করে কি হচ্ছে, মেটালের যে লাস্ট ইলেকট্রনটা আছে, আমরা জানি বহিস্থ কক্ষের যে ইলেকট্রন, সেটা কি হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, ওটাকে কি বলছি আমরা, ফটো ইলেকট্রন বলছিলাম। এবার এর কিছু ডিটেলস এখানে আমি আগের দিন বলেছিলাম, আজকে আর ডিটেলস বলছি না, আগের ক্লাসটা তোমরা দেখে নিও। দেখো এখানে মেইনলি কি ছিল, যে একটা ইনসিডেন্ট রেডিয়েশন আসছে, একটা মেটালের সাথে কোলাপস করছে, দেন ফটো ইলেকট্রন বেরোচ্ছে। এবার এই ঘটনাটা দুটো বিষয়ের উপর নির্ভর করছিল। আমরা কি দেখেছিলাম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ইন্টেন্সিটি। ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে ডিপেন্ডেন্ট ছিল আমরা দেখেছি, যে একটা টার্ম আসছে এখানে, যেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আমরা কি বলেছিলাম, যে এই যে একটা মেটালে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে, যেটাকে আমরা বলছি ইনসিডেন্ট রেডিয়েশন, সেটা মেটালের উপর পড়ছিল। দেন এটা একটা এক্সপেরিমেন্ট হয়েছে, মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট দিয়ে, প্রথমে কম ফ্রিকোয়েন্সি লাইট দিয়ে দেখা হচ্ছিল যে এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে কিনা। দেন আস্তে আস্তে যখন ফ্রিকোয়েন্সি বেরোনো হয়, ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অবধি কোনো ইলেকট্রন ইজেকশন হচ্ছিল না, বাট একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ওপর থেকে ইলেকট্রন ইজেকশন মানে ফটো ইলেকট্রন ইজেকশন স্টার্ট হয়েছিল, যেটাকে আমরা বলছিলাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাই তো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি।
এবার এটা কি বলেছিলাম, ফ্রিকোয়েন্সির সাথে কিরকম ভাবে ডিপেন্ড করে, দ্য নাম্বার অফ ফটো ইলেকট্রনস, যে ইলেকট্রন গুলো এমিট হচ্ছিল পার সেকেন্ড ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। মানে নাম্বারটা কতগুলো ইলেকট্রন বেরোবে সেটা ডিপেন্ড করছিল ইন্টেন্সিটির সাথে, ঠিক আছে, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড করছিল না। আমরা বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি আর ইন্টেন্সিটি দুটো ডিফারেন্ট জিনিস, দুটোর সাথে কিন্তু কনফিউজড হলে হবে না। ফ্রিকোয়েন্সির সাথে আমরা পরে দেখছি ইন্টেন্সিটির সাথে কি নাম্বার অফ ইলেকট্রন ডিপেন্ড করে, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখেছিলাম যে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রনস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। মানে এই যে কাইনেটিক এনার্জি, মানে ইলেকট্রনটার যে এনার্জি হবে সেটা ডিপেন্ড করেছিল কার উপর, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছিল। তার মানে কাইনেটিক এনার্জি আমরা কি জানি, হাফ এমভি স্কয়ার, যেটা তার মানে ভি কি এখানে ভেলোসিটি, এম হচ্ছে ভর, তো ভেলোসিটিও ডিপেন্ড করছিল কার সাথে, ফ্রিকোয়েন্সির সাথে, নট ইন্টেন্সিটি। তার মানে যত হায়ার ফ্রিকোয়েন্সি লাইট দিচ্ছ তত ইলেকট্রনের গতিশক্তি বাড়ছে, আর তত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়ছে। বাট যত আমরা ব্রাইটার লাইট দিচ্ছি তত নাম্বার অফ ইলেকট্রনস বাড়ছে, এটা আমরা বুঝলাম। এবার দেখো, the kinetic energy of the photoelectrons is independent of intensity of the incident radiation। মানে এই কাইনেটিক এনার্জিটা তাহলে কাইনেটিক এনার্জি ইন্টেন্সিটির সাথে ইন্ডিপেন্ডেন্ট, এটাই আমরা পড়লাম। এবার দেখো এই অবজারভেশনটা কেন ডিফারেন্স ক্রিয়েট করছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরির সাথে, সেটা আমরা দেখবো। সেটা আমরা আগের দিন বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি বারবার কি বলছে, যে কোনো জিনিসের উপর যদি কোনো রেডিয়েশন আসছে এন্ড এমিট করছে, এটা কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে। বাট আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনেও দেখলাম এন্ড ফটো ইলেকট্রিক এফেক্টেও দেখলাম, ব্ল্যাক বডি রেডিয়েশনে দেখলাম যে হিটের উপর ডিপেন্ড করছে, যে কোনো মানে কোনো ম্যাটারের উপর যে কোনো লাইট এসে পড়লে সঙ্গে সঙ্গে সে এমিট করছে না, তার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার রিচ করতে হবে। ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রেও তাই, এটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট ওরা চাইছে, তবেই কিন্তু ইলেকট্রন মানে ফটো ইলেকট্রন এমিশনটা হবে। কোনোটাই কিন্তু মানে স্পন্টেনিয়াস ওয়েতে হচ্ছে না। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলছে স্পন্টেনিয়াস ওয়েতে হবে। দেখো এখানে কি বলেছে, অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য অ্যাবজর্পশন অর এমিশন অফ রেডিয়েশন অকার্স কন্টিনিউয়াসলি, hence the energy of light is expected to depend on the intensity of the incident light. This light of any frequency can be made to have sufficient energy to cause emission of electron। মানে ওটাই বলছে যে কোনো অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট এলো, সে অ্যাবজর্ব হলো, দেন আবার এমিট করে দিল ইলেকট্রন, যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট ক্যান ডু দ্যাট। বাট এই মানে ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা দেখছি সেটা নয়, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইটই চাই, তবে ফটো ইলেকট্রন ইজেকশনটা সম্ভব, ঠিক আছে, এটাই মেইনলি ছিল। এবার দেখো আগের দিনের পড়াটা বলতে গিয়ে এতটা টাইম চলে গেল। নেক্সট আমরা দেখবো, সেটা ম্যাথ দেখেছিলাম, এটা বলছি না। দেখো আজকে মেইনলি স্টার্ট করব দ্য পার্টিকেল নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। মানে দেখো এতক্ষণ ধরে আমরা পড়লাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, মানে মেইনলি রাদারফোর্ডের ওই দুটো লিমিটেশন থেকে মেন জিনিসটা আসছে। আমরা রিজন খোঁজার চেষ্টা করলাম যে লাইট আসলে কি হিসেবে বিহেভ করছে। আমরা দেখলাম যদি ওয়েভ হিসেবে বিহেভ করে দুটো ফেনোমেনা এক্সপ্লেন করতে পারছে, বাকি কিছু ফেনোমেনা এক্সপ্লেন করতে পারছে না, যার মধ্যে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, আরো দুটো আছে, ওটা আমরা দেখছি না, মেইনলি এই দুটো। এবার দেখো যদি লাইট পার্টিকেল হিসেবে বিহেভ করে তাহলে তখন কি হবে, তখন প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্ক একটা থিওরি প্রপোজ করেন, যেটা হচ্ছে 1900 সালে করেন, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি could successfully explain the various phenomena of light such as interference, diffraction, polarization, etc. However, it failed to explain the various phenomena involving black body radiation। আমরা পড়লাম photoelectric effect, the failure of the classical electromagnetic theory of radiation led Max Planck to propose a new theory known as Planck's quantum theory। এখানে কি বলছে, থিওরি অনুযায়ী যে radiant energy is emitted or absorbed in the form of small discrete packet of energy called quanta। মানে এতক্ষণ আমরা লাইটকে, লাইট মানে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তো লাইট ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাকে আমরা ওয়েভ হিসেবে দেখছিলাম, যে লাইটটা একটা ওয়েভের আকারে যাচ্ছে। এবার আমরা দেখব এই লাইটটাকে আমরা পার্টিকেল হিসেবে দেখছি,
মানে পার্টিকেল হিসেবে দেখছি, যেটা হচ্ছে স্মল ডিসক্রিট প্যাকেট অফ এনার্জি, কিন্তু পার্টিকেল হিসেবেই না, একটা এনার্জি প্যাকেট, মানে যেটা মানে একটা পার্টিকেল হিসেবে বিহেভ করছে, যেটা একটা এনার্জি প্যাকেট হিসেবে বিহেভ করছে। ঠিক আছে? ইন কেস অফ লাইট দ্য কোয়ান্টাম এনার্জি ইজ অফেন কল্ড ফোটন। আমরা জানি ফোটন কথা আমরা আগেও শুনেছি সাইলেন্স সংশ্লেষে এসব পড়তে গেলে, তাই না? যে সাধারণ বায়োলজির ব্যাপার আছে, তো আমরা ওখানে পড়েছি ফোটন কণা গাছ শোষণ করে, দেন মানে ফোটনের জন্য কি হয়, সাইলেন্স সংশ্লেষ এটা স্টার্ট হয়। যাই হোক, তো আমরা ফোটন কথাটা আগেও শুনেছি। আমি ইন প্লেস অফ লাইট কি বলছি, কোয়ান্টাটাকে ফোটন বলা হচ্ছে। এবার the energy of each quantum of radiation does not have a fixed value. It depends on the frequency of the emitted or absorbed radiation. মানে কি বলছে, the energy of each quantum of radiation does not have a fixed value. এই যে এনার্জিটা, এর কোনো ফিক্সড ভ্যালু নেই। It depends on the frequency of the emitted or absorbed radiation. মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইট এসে পড়ছে আর এমিট করে দিচ্ছে, এটার উপর ডিপেন্ড করছে এনার্জিটা। পরে কি বলেছে দেখো, এটা 2 নম্বরে গেল। 3 নম্বরে কি বলেছে, এনার্জি processed by each quantum is of radiation is directly proportional to its frequency. আমরা আগেও বললাম যে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি অনুযায়ী আমরা দেখব যে আগে যত বলে আসছিলাম না, যে এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, এটাই আমি বলছি যে এই যে পার্টিকেলের যে এনার্জি, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এবারে ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল এই চিহ্নটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, তাই তো? আমরা জানি, ম্যাথে পড়ে এসেছি, যদি কনস্ট্যান্ট সরিয়ে দিতে চাই তাহলে কি হবে, মানে প্রপোর্শনালটাকে সরিয়ে দিতে চাই, একটা কনস্ট্যান্ট লাগবে, যেটাকে আমরা বলছি এইচ, যেটাকে আমরা বলবো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটা আমরা বলছি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সরি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইনটু নিউ। এই ভ্যালুটা কি 6 ইনটু 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -17 আর্ট সেকেন্ড, অর যদি আমরা এটা হচ্ছে সিজিএস এন্ড যদি এসআইএ করতে চাই কি হবে, 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে? এই ভ্যালুটা মনে রাখতে হবে। এবারে দেখো কি বলছে, the total amount of energy emitted or absorbed by a body must be an integral multiple of a quantum. মানে এই যে টোটাল এনার্জি যে অ্যাবজর্ব হচ্ছে বা এমিট হচ্ছে, এটা কি হচ্ছে an integral multiple of quantum, যেখানে ধরুন E equal to NH nu, মানে একটা n এর n হচ্ছে n দিয়ে একটা মাল্টিপ্লাই করতে হবে। যদি n এর ভ্যালু এখানে 1 হয় তাহলে হবে h nu, যদি 2 হয় দেন 2h nu, মানে এইভাবে এনার্জি গুলো যাবে। 3h nu সেরকম। total amount of energy emitted or absorbed by body must be integral multiple, মানে integral multiple মানে হচ্ছে এইটা, n এর কথা বলা হয়েছে, মানে h nu টা সবসময় n এর সাথে গুণ হিসেবে থাকবে, অর্থাৎ কোয়ান্টাম। ঠিক আছে? এটা বোঝা গেল? This means that the amount of energy emitted or absorbed by a body can be h nu, 2h nu, 3h nu এরকম, বা never be a 0.5h nu, 1.4h nu এরকম। মানে এই যে পার্টিকেলের এনার্জিটা সবসময় একটা এই কি বলে এটাকে হোল নাম্বার হিসেবে হবে, কখনোই এরকম 0.5 বা 1.4 এরকম ভাবে কি বলে ইন্টিজারে হবে না। ঠিক আছে? যেমন ধরো তোমরা ধরো যদি কোনো ফ্ল্যাটে যাও, লিফট দেখো, লিফটে কি হয়, এখানটা আমি বলছি, আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে যদি ফার্স্ট ফ্লোরে যেতে চাই, ফার্স্ট সেকেন্ড থার্ড, লিফট কি হয়, একটা নির্দিষ্ট জায়গা থেকে গ্রাউন্ড ফ্লোর টু থার্ড ফ্লোর, ধরো এরকম হলো, এটা গ্রাউন্ড ফ্লোর, যেটাকে আমরা অ্যাটম দিয়ে বলছি গ্রাউন্ড স্টেট এনার্জি। তারপর আমরা কি জানি, ফার্স্ট ফ্লোর এটুকু জানি, দেন হচ্ছে সেকেন্ড, থার্ড, এরকম ভাবে লিফট গুলো যায়। তো কখনোই একটা লিফট গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের মধ্যে কোথাও দাঁড়াতে পারে না, বা দাঁড়ালেও আমরা সেখান থেকে নামতে বা উঠতে পারি না, তাই তো? মানে লিফট সবসময়তেই একটা নির্দিষ্ট ফ্লোরে গিয়ে দাঁড়াবে। সেরকম এনার্জিও তাই, অ্যাটমের এনার্জি যদি আমরা দেখি, ধরো এনার্জি যদি আমরা দেখি, আমরা পরে আরো ভালো করে পড়বো, স্পেকট্রাম পড়বো যখন,
মেনলি অ্যাটম কিভাবে থাকে বলো তো? দাঁড়াও, এটা একটু ভালোভাবে বোঝাতে হবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম তো যে কে সেল এল সেল, মানে নিউক্লিয়াস থাকে, কে তে দুটো ইলেকট্রন থাকতে পারে, মানে দুটো ইলেকট্রন থাকতে পারে। কে তে দুটো ইলেকট্রন থাকতে পারে, তারপর তারপর কি এল সেলে কটা, 8টা ইলেকট্রন থাকতে পারে, তারপরে 16, কখনোই ওটা 2n² এতে পড়েছিলাম তো, যখন n এর মানটা 1 হবে দুটো, k এর ক্ষেত্রে কি হয়, k এর ক্ষেত্রে হয় n এর ভ্যালুটা 1, দেন l এর ক্ষেত্রে n এর ভ্যালুটা 2, এইভাবে আমরা পড়েছিলাম তো, ক্লাস 8 or 9 এ ছিল। ইলেকট্রন মানে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা অরবিটে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, কে এল এম এন, এই সেলগুলো আমরা পড়েছিলাম। তো কি হয়, একটা ইলেকট্রন ধরো যদি নর্মাল যে কক্ষপথে আছে সেটাকে আমরা গ্রাউন্ড স্টেট ধরছি, যদি কোনো এনার্জি দিয়ে এক্সাইট করি কি হবে, সে নেক্সট নেক্সট পরবর্তী অরবিটে যাবে, তাই তো? এটা আমরা জানি। সেরকম ধরো যদি যদি কোনো ইলেকট্রন এখানে থাকলো, গ্রাউন্ড স্টেটে থাকলো, সে আবার ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে এনার্জি নিয়ে, সে আবার কি হবে সেকেন্ডে যেতে পারে, থার্ডে যেতে পারে, বাট কখনোই এর মাঝামাঝি কোনো একটা জায়গায় কিন্তু অবস্থান করবে না। এটাকেই বলা হচ্ছে, যেমন আমরা লিফটের ক্ষেত্রেও বললাম যে গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বা আরো যত 10 ফ্লোর যাই হোক, হোয়াট এভার, তো যে ফ্লোরিং যাক, তো একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, সেরকমই তাই এনার্জি ভ্যালুটার ক্ষেত্রেও এইচ নিউ, 2h নিউ, 3h নিউ, এইভাবে যাচ্ছে এনার্জি গুলো, এনার্জি স্টেট গুলো এইভাবে আছে। ধরো গ্রাউন্ড স্টেট যদি h নিউ হয়, এটা হবে 2h নিউ, 3h নিউ, 4h নিউ, এরকম ভাবে যাবে। বাট এর মাঝামাঝি কোনো জায়গায় এনার্জি স্টেট কিন্তু নেই। বোঝা গেল? আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার দেখো, এই যে কোয়ান্টাম থিওরি দেয়, এরপর সায়েন্টিস্ট আইনস্টাইন তিনি এই কোয়ান্টাম থিওরিকে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করেন। সেটা আমরা আর পড়বো। যেমন ধরো বলেছে দ্য এনার্জি প্রসেসড বাই ওয়ান ফোটন ইজ কল্ড ওয়ান কোয়ান্টাম, মানে প্ল্যান যেখানে বলেছেন যে একটা ফোটন হিসেবে বলেছেন লাইটকে অ্যাজ এ কি বলেছিল, প্যাকেট অফ এনার্জি, এনার্জি হিসেবে, প্যাকেট অফ এনার্জি হিসেবে ধরা হচ্ছিল, যাকে আমরা ফোটন বলেছিলাম। আইনস্টাইন সেটাকেই বলছে কি এই ফোটনটাকে উনি নাম দিচ্ছেন কোয়ান্টাম, মানে দ্য এনার্জি প্রসেসড বাই ওয়ান ফোটন ইজ কল্ড ওয়ান কোয়ান্টাম। ঠিক আছে, এবার বলেছে দ্য এনার্জি প্রসেসড বাই ওয়ান মোল ফোটন ইজ কল্ড ওয়ান আইনস্টাইন। এটা মানে তাহলে ওয়ান আইনস্টাইন কি, n0, এই ভ্যালুটাকে বলছে মানে দ্য এনার্জি প্রসেসড বাই ওয়ান মোল অফ ফোটন, মানে একটা একটা ফোটন হতে পারে যদি 1 মোল হয়, তাহলে ওটা কি আমরা জানি মোল যখনই চলে আসে তখনই কি অ্যাভোগাড্রো সংখ্যা চলে আসছে, তাহলে 1 আইনস্টাইন ইকুয়াল টু n0 কোয়ান্টা, n0 নাম্বার অফ কোয়ান্টা। তাহলে তার এনার্জি কত হবে, নরমাল কোয়ান্টা যদি এনার্জি h নিউ হয়, তাহলে 1 মোল মানে কি, 1 আইনস্টাইন মানে কি 1 মোল কোয়ান্টা, তাহলে তখন হয়ে যাচ্ছে n0 h নিউ। n0 এর ভ্যালুটা সবসময় হবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। তাহলে আমরা দেখলাম প্ল্যাঙ্ক পার্ট মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কে, মানে কি বলে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কে পার্টিকেল, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টিকেল নেচার ব্যাখ্যা করলেন, তারপরে আইনস্টাইন সেটাকে আরো ব্যাখ্যা করলেন। এখানে আরো আছে দেখো। হ্যাঁ, এবার দেখো বলছে কি এক্সপ্লানেশন অফ ব্ল্যাক বডি রেডিয়েশন অন দ্য বেসিস অফ কোয়ান্টাম থিওরি। আমরা যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা দেখলাম, এটা আমরা আগেই পড়েছি যে বলছে when a solid is heated, the atoms are set into oscillation emitting radiation of frequency nu. As heating is continued, the atoms absorb more energy and emit radiation of higher frequency. আমরা এটাই দেখলাম যে যত আমরা হিট করতে থাকবো যদি কোনো অ্যাটমকে, সে মোর এনার্জি অ্যাবজর্ব করে আর কি হয়, এমিট রেডিয়েশন অফ হায়ার ফ্রিকোয়েন্সি, higher frequency radiation emit করতে থাকবে। since the frequency of red light is minimum, আমরা কি দেখলাম রেড লাইটের ফ্রিকোয়েন্সি মানে এনার্জিটা মিনিমাম, তাহলে আয়রন অন হিটিং ফার্স্ট টার্নস রেড দেন ইয়েলো, এটাই একই কথা বলা হয়েছে যেটা প্ল্যাঙ্কের থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এবার কি বলছে যে এক্সপ্লেনেশন অন ফটোইলেকট্রিক এফেক্ট অন দ্য বেসিস অফ কোয়ান্টাম থিওরি।
মানে কোয়ান্টাম থিওরি, আমরা দুটো থিওরি মেনলি হয়, একটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, একটা মানে একটা কোয়ান্টাম মেকানিক্স বলা হয়, একটা ক্লাসিক্যাল মেকানিক্স বলা হয়। আমরা অত ডিটেলসে যাচ্ছি না, মেনলি প্ল্যাঙ্কের থিওরিটা কোয়ান্টাম থিওরি হিসেবে দেখা হয়। যেমন বলেছে দেখো, আইনস্টাইন এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ফটো ইলেকট্রিক এফেক্ট ইউজিং প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি তো উনি প্রপোজ করেন, এবার তারপরেও আইনস্টাইন এটা নিয়ে আরো বিভিন্ন অ্যাসপেক্ট দেখার চেষ্টা করেন। যেমন দেখো কি বলছে, যে when a light of certain frequency, মেনলি ফটো ইলেকট্রিক এফেক্টটা যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, সেটা কিন্তু পার্টিকেল নেচার দিয়ে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে। মানে যেটা ওয়েভ নেচার দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, সেটা পার্টিকেল নেচার দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে, সেটা এখানে বলা হয়েছে। যেটা আইনস্টাইন যেটা যে এক্সপ্লেনেশনটা দিয়েছে সেটা আমরা পড়বো। আমরা ফটো ইলেকট্রিক এফেক্টে কি পড়েছিলাম, যে একটা লাইট, যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট এসে পড়ছিল, কোথায় গেল, মানে একটা ধরো মেটাল আছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে ইনসিডেন্ট লাইট, এটাকে ইনসিডেন্ট লাইট বলবো। এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আসছিল, দিয়ে এই মেটাল থেকে একটা মানে ফটো ইলেকট্রন এমিট করছিল। এটা আমরা দেখেছি ফটো ইলেকট্রিক এফেক্টে। এবার এটাকে এই যে ফেনোমেননটা হচ্ছে কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করলেন কিন্তু আইনস্টাইন। কি বলেছে দেখো, when a light of certain frequency strikes on a metal surface, metal surface যখন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইট এসে মানে ধাক্কা মারছে আর কি, photons of light collide with the electrons of the metal, মানে এই যে ফোটনটা, এই যে ফোটনটা তখন কি হচ্ছে একটা নির্দিষ্ট, সরি মেটাল সারফেসের উপর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট যখন আসছে, এবার দেন মেটালের মেটালের মধ্যে যে ইলেকট্রন আছে তার সাথে কোলাইড করছে, তারপরে কি হচ্ছে যে যে ইলেকট্রনটা এমিট হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো ফটো ইলেকট্রন। এবার এটা কিভাবে ব্যাখ্যা করেন উনি, যে when a light of certain frequency strikes a metal surface, photon of light collide with electrons of metal, each photon thus transfer its entire energy। তখন কি হচ্ছে, যে এই যে ফোটনটা আসছে, মানে এটা হচ্ছে ফোটন আসছে, ইনসিডেন্ট লাইটটা কি আইনস্টাইন কি নাম দিলেন হচ্ছে ফোটন। ফোটন এলো, দেন মেটালের যে ইলেকট্রন আছে, মেটালের ভেতরে তো অনেক ইলেকট্রন আছে, তার সাথে কোলাইড করছে। কোলাইড করার পর কি হচ্ছে, এই যে ফোটনের সমস্ত এনার্জিটা ওই ইলেকট্রন গুলোকে কি হচ্ছে ট্রান্সফার করে দিচ্ছে। তাই দেখো লিখেছে each of the colliding electrons. এবার photoelectrons are emitted only if the energy of photon is sufficient to overcome the force of attraction between the electron and the nucleus. এবার দেখো, আমি ফার্স্ট ক্লাসে একটা ফেনোমেনা বলেছিলাম যে এই যে ধরো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যে ঘুরছে, এতে না দুটো ফোর্স কাজ করে, একটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স আর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ছিল। এই যে অ্যাট্রাকশন ফোর্স ছিল, এক্সাক্ট নামটা তোমায় বলছি দেখো, এক্সাক্ট নামটা ছিল, হ্যাঁ এটা হচ্ছিল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা কি ছিল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে একটা, এই যে মেটালের মধ্যে এই যে ইলেকট্রন গুলো আছে, এটা এমনি এমনি তো থাকবে না, নিউক্লিয়াস পজিটিভ চার্জ আর ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জ, পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, যেটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যার জন্য ইলেকট্রন গুলো নিউক্লিয়াস দ্বারা মানে কি বলবো প্রভাবিত হয়ে থাকে, অ্যাট্রাকশন ফোর্সের দ্বারা থাকে অ্যাটাচ হয়ে, এটা আমরা জানি। এবার বলছে এই যে ফটো ইলেকট্রন গুলো আসছে, মানে ফোটন গুলো আসছে, ফোটন গুলো এসে মেটালের যে ইলেকট্রন আছে তার সাথে কোলাইড করছে, কোলাইড করে ফোটনের সমস্ত এনার্জিটা ওই ইলেকট্রন গুলোকে ট্রান্সফার করে দিচ্ছে। তখন দেন
ট্রান্সফার করার পরেই কিন্তু ফটোইলেকট্রন বের হচ্ছে না, তার একটা নির্দিষ্ট কন্ডিশন আছে। মানে এই ইলেকট্রনের নিউক্লিয়াসের যে ফোর্সটা আছে তার থেকেও বেশি এনার্জি ফোটনকে দিতে হবে ইলেকট্রনকে, তবেই কিন্তু ইলেকট্রনটা এমিট হবে অ্যাজ এ ফটো ইলেকট্রন। বোঝা গেল? যেমন ধরো একটা ফোটন আসছে, এর এনার্জি আমি সাপোজ ধরে নিচ্ছি, ফোটনের এনার্জি আমরা ধরে নিচ্ছি সাপোজ 4, কোনো ইউনিট ধরছি না, নর্মাল ধরছি, ফোটনের এনার্জি আমরা ধরে নিচ্ছি 4। এবার এ যখন এলো এই মেটালের ইলেকট্রনের সাথে কোলাইড করলো, ধরো এর একটা এনার্জি আছে ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে এর একটা কোনো ভ্যালু আছে, এর ভ্যালুটা ধরে নাও 3, যদি 3 হয়, 4 ফোটনের এনার্জি, তাহলে কি 3-এর থেকে 4 বেশি, তবেই কিন্তু এই যে 3কে ওভারকাম করে এক যে এনার্জিটা এক্সট্রা থাকলো সেটাই কি হলো, ভেলোসিটি নিয়ে সেই এনার্জিটাই অ্যাজ এ ভেলোসিটি মিন্স এটা কাইনেটিক এনার্জি আমরা কি জানি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। সেই যে এক এনার্জি বাকি পড়ে থাকলো সেটাই কিন্তু অ্যাজ এ কাইনেটিক এনার্জি নিয়ে ফটো ইলেকট্রন এমিট হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এই ফোটনটাই যদি এনার্জি ধরো 3 বা 2.5 এর থাকতো, এই ফোটনের এনার্জিটাই ধরো সাপোজ 2.5 or 3 যাই থাকতো বা 4 থাকতো, সে এসে কিন্তু যদি কোলাইড করতো মেটালের ইলেকট্রনের সাথে, তখন কিন্তু ফটো ইলেকট্রন এমিট হতো না। তার মানে একটা নির্দিষ্ট ভ্যালু লাগছে ফোটনের, মানে যেটা কি হচ্ছে, যেটা মেটালের মধ্যে যে ইলেকট্রন আর নিউক্লিয়াস আছে তার মধ্যে যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু আছে, তার থেকে ফোটনের ফ্রিকোয়েন্সি বা এনার্জি ভ্যালুটা সবসময় বেশি হতে হবে। ঠিক আছে? তবেই সেই ফোর্স অফ অ্যাট্রাকশনকে ওভারকাম করে পুরোপুরি এনার্জিটাকে ট্রান্সফার করে ইলেকট্রনকে, দেন তবেই ফটো ইলেকট্রনটা বেরোতে পারছে মেটাল থেকে। দেখো এখানে সেটাই বলেছে যে the photon energy of the photon is sufficient to overcome the force of attraction between the electron and the nucleus. In other words, electrons are emitted from the surface of metal when irradiated with photons of a certain minimum frequency known as threshold frequency. এই যে মিনিমাম ফোটনের যে ভ্যালু এনার্জি, আমরা কি এই বললাম এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তার মানে এই যে এনার্জি করসপন্ডিং একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই মিনিমাম যে ফ্রিকোয়েন্সিটা, মানে ধরো যদি 3 ধরো যদি এখানে কি হয় অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু বললাম, তার মানে অন্তত মিনিমাম ফ্রিকোয়েন্সি 3.1 হতে হবে ফোটনের এনার্জি আর ফ্রিকোয়েন্সিকে, যেটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। 3.1 ওকে মিনিমাম দিতেই হবে, তবেই কিন্তু ফটো ইলেকট্রন ইজেকশন হবে, না হলে কিন্তু হবে না। তাহলে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি তখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো? আগের দিন যে বলেছিলাম ফটোইলেকট্রিক এফেক্ট, তার ব্যাখ্যাটা কিন্তু এই যে লাইটের পার্টিকেল নেচার দিয়ে আইনস্টাইন ব্যাখ্যা করতে পারলেন। মানে অ্যাজ এ ফোটন পুরো এনার্জি প্যাকেট হিসেবে আসছে, তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকছে, সেই ভ্যালুটা ইলেকট্রন মানে একটা মেটালের মধ্যে ইলেকট্রনের নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন ভ্যালু তার থেকে ওভারকাম করতে পারবে, সেরকম একটা বেশি ফ্রিকোয়েন্সির ফোটন আসছে, তবেই কিন্তু ফটো ইলেকট্রনটা এমিট হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা আবার বোঝা গেল? এবার বলছি দেখো, the minimum energy of a photon that causes photoelectric emission is known as photoelectric work function. মানে কি বলছে, এই যে আমরা কি বলেছিলাম ইকুয়াল টু এইচ নিউ, তো এইচ নিউ পড়েছিলাম, এই এইচ নিউটাকে নিউ যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয়, এই পুরোটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে? এই পুরোটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এবার দেখো এতটা বোঝা গেল। নেক্সট কি বলছে, আমি এখানটা মুছলাম। দেখো বলছি if the frequency of the incident radiation nu is greater than the threshold frequency। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, মানে মেটালের উপর ফোটন এসে পড়ছিল, ঠিক আছে, যেটা আমরা ধরে নিয়েছিলাম কত, তাহলে আমরা একটা নতুন কিছু ধরছি
ধরো এই যে অ্যাট্রাকশন ফোর্সটা, ইলেকট্রন এন্ড নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটার ভ্যালু আমরা ধরে নিচ্ছি 4, ধরো সাপোজ 4 ধরে নিচ্ছি। এবার এখান থেকে আসছে ধরো 7 আসছে, 7 এনার্জি ভ্যালু আসছে। দেন তাহলে 4 তো এনাফ টু ওভারকাম দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ইলেকট্রন এন্ড নিউক্লিয়াস। যে বাকি যে 3টা পড়ে থাকছে, 7 মাইনাস 4 কত হয় 3, 3 যেটা পড়ে থাকছে সেটাকে কি বলছে দেখো, যেটা কি এইচ নিউ আসছিল, এটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থাকছে এইচ নিউ 0, মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগছে। যেটা বাকিটা পড়ে থাকছে মানে 3টা, সেটা বলছে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি কি, হাফ এমভি স্কয়ার। বোঝা গেল ব্যাপারটা? দেখো ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিকে আমরা যদি নিউ ধরে নিলাম, ঠিক আছে, দাঁড়াও মোডটা চেঞ্জ করি। ধরো ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিকে যদি আমরা নিউ ধরে নিই, তাহলে এটাকে আমরা কি বলবো, ওয়ার্ক ফাংশন এইচ নিউ, সরি ওয়ার্ক ফাংশন বলে এইচ নিউ 0 কে, বা এটাকেও বলা যায় যে এইচ নিউ, এটা আসছিল। আর কি হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ 0, আমরা জানি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ এন ফ্রিকোয়েন্সি ইনটু এইচ, এটাকে আমরা কি বলবো, ওয়ার্ক ফাংশন বা ফটোইলেকট্রিক এফেক্ট, ফটোইলেকট্রিক ওয়ার্ক, সরি ফটোইলেকট্রিক ওয়ার্ক। এটা ফিজিক্সেও এটা আছে যেখানে ওয়ার্ক ফাংশন বলা হয়। যাই হোক, দ্য এনার্জি অফ দ্য ফোটন তাহলে কি হবে, ফোটনের এনার্জিটা কি হবে, ইজ দ্য ট্রান্সফার্ড ইনটু দ্য ইজেক্টেড ইলেকট্রনস অ্যাজ এ কাইনেটিক এনার্জি। আমরা কি বলেছিলাম বারবার যে ফ্রিকোয়েন্সির সাথে কাইনেটিক এনার্জি রিলেশন আছে, মানে এখানে 4 লাগছে বলে 7 আসছে, বাকি 3 যেটা পড়ে থাকছে, এই নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা কিন্তু সে বাড়াচ্ছে না। এই যে 3 পড়ে থাকছে, 3 অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা কিন্তু ইলেকট্রনের গতিবেগ মানে ভেলোসিটি অথবা কাইনেটিক এনার্জি, এটা বলছি কাইনেটিক এনার্জি মানে হাফ এমভি স্কয়ার, তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল অ্যাজ এ হোল ব্যাপারটা কি ঘটছে। ধরো যদি এখানে 10 এলো, 10 অ্যামাউন্ট অফ এনার্জি এলো, মানে লাগছে কিন্তু 4 টু ওভারকাম দা অ্যাট্রাকশন ফোর্স, তাহলে বাকি 6 কিন্তু সে আরো গতিপথ নিয়ে গতিবেগ নিয়ে বেরোচ্ছে, আরো কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা ইজেকশন হচ্ছে। সেটা কিন্তু একটাই ইলেকট্রন ইজেকশনটা হচ্ছে, একটাই ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, বাট তার ভেলোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করে যাচ্ছে। পুরো ব্যাপারটা এবার বোঝা গেল? মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে আমরা যদি পার্টিকেল হিসেবেই ধরি তবেই একমাত্র এটা সম্ভব হচ্ছে। এবার এখানে কি বলেছে দেখো, হেন্স দ্য কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট। মানে আমরা যত ফ্রিকোয়েন্সি বাড়াবো, ইনসিডেন্ট লাইটের যত ফ্রিকোয়েন্সির ভ্যালু বাড়াবো, তত ইলেকট্রনের ইজেকশন যেটা হবে তার কাইনেটিক এনার্জিটা তত বেড়ে যাচ্ছে। বোঝা গেল? আর কোনো কনফিউশন নেই? কনফিউশন থাকলেও ভিডিওটাকে একটু পজ করে বা আর একটু আগে গিয়ে দেখে দেখো, বুঝতে পেরে যাবে। যদি কোনো অসুবিধা থাকে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আমি কিন্তু নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো। নেক্সট দেখো কি বলছে, কিপিং দ্য ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। যদি এবার আমরা এই ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটাকে কনস্ট্যান্ট করে দিই, ইফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট ইজ ইনক্রিজ, দ্য নাম্বার অফ ফোটন স্ট্রাইকিং দ্য মেটাল সারফেস ইনক্রিজ। যদি আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, the intensity of the incident light is increased, the number of photons striking on the metal surface increase. এবার দেখো, এবার যদি আমরা ইন্টেন্সিটি ব্যাপারটাকে দেখি, ইন্টেন্সিটি আগের দিনে আমরা দেখেছি ইন্টেন্সিটি যত বাড়াবো নাম্বার অফ ইলেকট্রনসও বাড়বে, মানে ফটো ইলেকট্রনস নাম্বারটা বাড়ছে। মানে এতক্ষণ কি হচ্ছিল, ফ্রিকোয়েন্সি বাড়লে কি হচ্ছিল, কাইনেটিক এনার্জি বাড়ছে। এবার ধরো আমরা যদি একটা 40 ওয়াটের বাল্ব নিয়ে এই কাজটা করি, যদি এটা নিয়ে হবে না, বাট আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, ধরো 40 ওয়াটের একটা বাল্ব নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করছি, তার ক্ষেত্রে যতটা ইন্টেন্সিটি থাকবে, তার ক্ষেত্রে যতগুলো ফটো ইলেকট্রন বের হবে, ধরো যদি 10টা ফটো ইলেকট্রন বের হয়, দেন আমরা এরপর যদি টিউবলাইট নিলাম, যার হচ্ছে ধরো কত হবে,
যদি আমরা 100 ওয়াটের নিই বা 200 ওয়াটের নিই, তার কি হবে, তার হচ্ছে আরো ব্রাইটার লাইট, মানে তার ইন্টেন্সিটি তত বেশি। ইন্টেন্সিটি যত বেশি হবে কি হচ্ছে, লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে তত ওই যে মেটালের উপর পড়ছে, কোলাইড করছে, তত নাম্বার অফ ফটো ইলেকট্রনস বাড়ছে। কেন হচ্ছে দেখো, this is term increase the number of electrons of the metal colliding with the photon, which in turn increase the strength of the photoelectric current. মানে দেখো, যত ইন্টেন্সিটি লাইট দিচ্ছে তত কি বেশি সংখ্যক ফোটন আসছে, যত ইন্টেন্সিটি বাড়াচ্ছে তত ফোটনের নাম্বারটা বাড়ছে, তত নাম্বার অফ ফোটন মেটালের তে কোলাইড করছে, তাই তো মেটালে এই যে ফোটন আসছে যে মেটালে কোলাইড করছে, নাম্বার অফ ফোটন বেড়ে যাচ্ছে, ফোটন বাড়ছে, কোয়ালিশন বাড়ছে, ঠিক আছে। কোয়ালিশন যত বাড়ছে কি, আগে যদি ধরো আগে যে ফ্রিকোয়েন্সি থাকতে বললাম, তখন যদি একটা ইলেকট্রন রিজেকশন হয়, তাহলে এবার দেখো যদি ব্রাইটার লাইট হলো, ধরো 40 ওয়াটের বাল্ব দিয়ে কাজ করা হয়, সেখানে ধরো যদি 5টা ইলেকট্রন সাথে কোলাইড করতে পারে, তখন যদি আমি 100 ওয়াটের একটা টিউবলাইট নিয়ে কাজটা করি, তখন কত হবে, তখন ধরো 10টা, তখন 10টা বা 15টা 15টা ফোটন বেশি আসবে, তাই তো। আগে 5টা আসছিল, এখন 15টা আসছে, মানে 10টা ফোটন বেশি আসছে মেটালে। তাহলে মেটালে যতগুলো ফোটন আসছে, মেটালে তত ইলেকট্রনের সাথে কোলিশনটা বেশি হবে, তত নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেডও বেশি হবে। বোঝা গেল? মানে যত আমরা ব্রাইটার লাইট নেব, তত নাম্বার অফ ফোটন ইনক্রিজ করছে, তত নাম্বার অফ collision between photon and electron of the metal increases, তত নাম্বার অফ ফটো ইলেকট্রন এমিটেড ও ইনক্রিজ করছে। বোঝা গেল? এবার দেখো, এবার কি বলছে, হ্যাঁ এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনুযায়ী এটা হচ্ছে অবজারভেশন যা হয়েছে। এবার আমরা দুটো প্লট দেখবো। প্লট কি কি আছে, a plot of kinetic energy of emitted photoelectron against frequency of the absorbed photon gives a straight line with slope h। মানে দেখো, আমরা যদি ফ্রিকোয়েন্সি কে ধরি, ঠিক আছে, আমরা যদি ফ্রিকোয়েন্সি কে ধরি, আমরা কি দেখেছিলাম, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইট লাগছিল, যেটা আমরা বলেছিলাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে সেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমরা ধরে নিচ্ছিলাম, ধরো সাপোজ ধরে নিচ্ছিলাম 4 ধরে নিচ্ছিলাম, 4 এর কম যদি লাইট দিই, তখন কিন্তু কোনোভাবেই ফটো ইলেকট্রনের এমিশন হচ্ছে না। যেমন তার আগে আমরা ধরো 1 2 3 এই যদি আমি লাইট দিই, আমরা কি হবে, হবে না। সেরকম দেখো, এই গ্রাফ কিভাবে প্লট করে, এটাকে যদি আমরা 0 ধরে নিই, ঠিক আছে, এটা যদি আমরা 0 ধরে নিই, উপরে কি হয় 1 2 3 4, নিচেও সেরকম হয় কি -1 -2 -3 -4, এইভাবে আমরা গ্রাফ প্লট করি না, আমরা ম্যাথে দেখেছি গ্রাফ প্লট করা, 9 10 আমরা দেখেছি গ্রাফ প্লট করা। তো এরকম সেম কেমিস্ট্রি ফিজিক্স গ্রাফ প্লট করা একই জিনিস। দেখো, যখন এটা যদি 0 হয়, এটা 0 মানে -1 -2 মানে এইগুলো কাইনেটিক, এটা কাইনেটিক এনার্জি ভ্যালু। যত ফ্রিকোয়েন্সি বাড়ছে কি, এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটাকে বলছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এর নিচে মানে এর ভ্যালুটা যদি 4 ধরে নি, এর নিচে ধরো যদি ধরে নি 3 2 1, এগুলো কি মাইনাস, এটা যদি মাইনাস ধরে নি, তার মানে মাইনাসের এনার্জি ভ্যালু মাইনাসে হয় না, এখানে পজিটিভ আমরা ধরছি। 4 এর নিচে যে ভ্যালু গুলো, ওগুলোতে তো ফটো ইলেকট্রন এমিট হচ্ছে না, তাহলে মেন কোথা থেকে হচ্ছে, এই দেখো এখান থেকে। কাইনেটিক এনার্জি কোনখান থেকে হচ্ছে, ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট ভ্যালু থেকেই কাইনেটিক এনার্জিটা বাড়ছে, তাই তো। 5 6 7 8, মানে যত আমরা বেশি ফ্রিকোয়েন্সির লাইট যত দেব, তত কি হচ্ছে, কাইনেটিক এনার্জি তত বাড়বে, আমরা তো এই পড়লাম, তাই না। তাহলে 5 6 7 এরকম যদি থাকে কাইনেটিক এনার্জি, মানে অ্যাকচুয়ালি এখানে না, ভ্যালুগুলো এখানে লিখতে হবে। তাহলে এটা যদি 4 হয়, এটা 5 6 7 এরকম যদি হয়, তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকছে, যেটাকে আমরা নিউ জিরো বলছি, তারপর থেকে কিন্তু এই যে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন ওগুলো বাড়ছে। তার মানে গ্রাফটা এরকম হচ্ছে, ফ্রিকোয়েন্সির সাথে কাইনেটিক এনার্জি গ্রাফ যদি হয় এরকম। এটা মুছে দিই, নোট করে নিতে পারো, গ্রাফটা ইম্পর্টেন্ট। এটা বোঝা গেল? যদি কোনো সমস্যা থাকে বুঝতে আমাকে বলো। নেক্সট যদি বলি, কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রনের সাথে ইন্টেন্সিটি কিভাবে ডিপেন্ড করে,
কোনোভাবেই ডিপেন্ড করে না। আমরা দেখলাম ইন্টেন্সিটির সাথে কি ডিপেন্ড করে, নাম্বার অফ ইলেকট্রনস ডিপেন্ড করে, কাইনেটিক এনার্জি কোনোভাবেই ডিপেন্ড করে না। সেই জন্য কি একটা স্ট্রেট লাইন, যেটা হচ্ছে কি এটা হচ্ছে সমান্তরালে যাচ্ছে, মানে কোনোভাবেই ধরো যদি কাইনেটিক এনার্জি যতই ভ্যালু হোক, ধরো এর ইন্টেন্সিটি এটা কি হবে 0 1 2 3 4 সব ভ্যালুতেই কাইনেটিক এনার্জি ধরো একটা নির্দিষ্ট ভ্যালু 1 2 3 4 এরকম যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয়, তার মানে 0তেও যে কাইনেটিক এনার্জি ভ্যালু থাকবে, 3-এতেও তাই, 4-এতেও, সবেতেই একই। তার মানে এর কোনোভাবে ডিপেন্ড করছে না। আমরা এই বললাম যে ইন্টেন্সিটির সাথে কাইনেটিক এনার্জি কোনোভাবেই ডিপেন্ডেন্ট নয়। তাহলে এই দুটো গ্রাফ আমাদের দেখে রাখতে হবে। হয়ে গেল। এবার দেখো তাহলে কি বোঝা গেল, লাইটের কিছু ফেনোমেনা বলছে যে লাইট অ্যাজ এ ওয়েভ 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 নেচার, আর কিছু ফেনোমেনা বলছে যে না, লাইট অ্যাজ এ পার্টিকেল নেচার, যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা কিন্তু লাইটের পার্টিকেল নেচার দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে, বাট ওয়েভ নেচার দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তো তাহলে কি বলা হচ্ছে, অ্যাট লাস্ট কি কনক্লুশনে আসা গেল, if light is considered to have particle nature, black body and photoelectric can be explained. Thus, it is concluded that light behaves both as the wave and also as a stream of particles. Therefore, light is said to be have a dual nature. ঠিক আছে, লাইটের ডুয়াল নেচারটাই আলটিমেটলি লাস্ট অব্দি কনক্লুশন এলো। এত অব্দি থিওরি পড়া গেল। এই থিওরি থেকে এবার বেশ কিছু ম্যাথ আছে, আমি কিছু করিয়ে দেব আর কিছু কাজ দেব, এই দুটো থাকলো কাজ, বাকি তিনটে আমি করাবো। ঠিক আছে, দেখো কি বলছে, রে অফ লাইট অফ ফ্রিকোয়েন্সি 5000 অ্যাংস্ট্রম is incident on a metal surface and thus absorb 10 to the power minus 7 joule of energy. Calculate the number of photon incident on the metal surface. দেখো মেইনলি এখানে ফর্মুলা কি বলতো, মেইনলি এই ফর্মুলা গুলো মনে রাখতে হবে। এক হচ্ছে মনে রাখতে হবে E equal to n h nu, ঠিক আছে, h টা এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, E হচ্ছে এনার্জি, n হচ্ছে কি, n হচ্ছে এখানে কি বলেছিলাম যে নাম্বার অফ ফোটনস, নাম্বার অফ ফোটন এটা বলেছিলাম। আর দুই কি ফর্মুলা আমরা লাস্ট করলাম, যে এটা কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার ইকুয়াল টু h নিউ, সরি এটা h নিউ মাইনাস h নিউ জিরো। h নিউটা কি ছিল, ইনসিডেন্ট লাইটের কি হচ্ছিল ফ্রিকোয়েন্সি উইথ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এটা মাইনাস, এটা কি h ইনটু নিউ জিরোটা কি, যেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার সাথে যেটা এটাকে কি বলা হচ্ছিল যে ফটোইলেকট্রিক ওয়ার্ক ফাংশন, এটাকে ফটোইলেকট্রিক ওয়ার্ক ফাংশন বলা হচ্ছিল h নিউ জিরোটাকে। মেইনলি এই দুটো ফর্মুলা জানলে আমরা ম্যাথ গুলোকে মোটামুটি করতে পারবো। ঠিক আছে, আর একটা বলে দিই যে E ইকুয়াল টু n h নিউ। এবার এই আগে এই ফর্মুলা গুলো আমরা পড়েছিলাম, যে আমরা কি জেনেছিলাম, ল্যামডা ইকুয়াল টু কি পড়েছিলাম, c বাই নিউ, বা নিউ ইকুয়াল টু c বাই ল্যামডা। এখান থেকে এটা আসতে পারে যে E ইকুয়াল টু যখন পড়বো n h নিউ, নিউ এর জায়গাতে কি, নিউ এর জায়গাতে আমরা কেটে দিয়ে কি বসাতে পারি, c বাই ল্যামডা বসাতে পারি, c বাই ল্যামডা। এইভাবে আমরা ফর্মুলা গুলোকে কনভার্ট করে করে করতে পারি। এটা বোঝা গেল? আমি এটা মুছে দিচ্ছি। দেখো এবার এখানে কি বলে দিয়েছে, কি কি বলে দিয়েছে, দেখো কি চেয়েছে, দেখো ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফোটন ইনসিডেন্ট অন দ্য মেটাল সারফেস, মানে এই ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফোটন, তার মানে এই এন এর ভ্যালুটা জানতে চেয়েছে, এন এর ভ্যালুটা চেয়েছে। কি কি বলে দিয়েছে, এর রে অফ লাইট অফ ফ্রিকোয়েন্সি, মানে লাইটের ফ্রিকোয়েন্সি যেটা আসছিল সেটা বলে দিয়েছে, তাই তো, যেটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, নিউ এর ভ্যালুটা বলে দিয়েছে 5000 অ্যাংস্ট্রম হলো। আর কি বলেছে, যে অ্যাবজর্ব 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল অফ এনার্জি, মানে এনার্জি ভ্যালুটাও বলে দিয়েছে, 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল, মানে এসআই তে আছে। তাহলে আমার এন চাই, কি ফর্মুলা দিয়ে হবে, আমরা জানি কি E ইকুয়াল টু এন এইচ নিউ। তাহলে E আমরা জানি, E এর ভ্যালু কি
10⁻⁻7 জুল, মানে অ্যাংস্ট্রমটাকে আমাকে জুলে নিয়ে যেতে হবে। জুলে নিয়ে গেলে কি করতে হবে, 10⁻⁻10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বোঝা গেল? এবার আমরা n এর ভ্যালুটা চাই, মানে n h নিউ, মানে n ইকুয়াল টু কি 10⁻⁻7 নিচে h নিউ। h এর ভ্যালুটা আমরা কি জানি, আমরা পড়েছি 6 × 626 × 10⁻⁻34, এটা আমরা জানি জুলে। দেখো আমরা পড়েছি কিন্তু জুলে, জুলে এই ভ্যালুটা ছিল। আর আগে কি ছিল, -10⁻⁻27 ছিল, তাই তো? এই ভ্যালুটা কিন্তু 10⁻⁻7 ছিল। আর যেহেতু আমরা জুল মানে এসআই তে করবো, সেই জন্য -34 ভ্যালুটা বসাবো। ঠিক আছে, নেক্সট কি দেখো, নেক্সট আমাদের দিয়ে দিয়েছে নিউ। ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, তাহলে ক্যালকুলেট করো, নিউ এর ভ্যালুটা এখানে বসাও। তাহলে এটা কত, 5000 অ্যাংস্ট্রম। 5000 অ্যাংস্ট্রমকে 10⁻⁻10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, n ইন্টু এটা, এটা সবটা গেল। ঠিক আছে, এই ভ্যালুটা ক্যালকুলেট করলে এবার কি আসছে, তোমরা এটা ক্যালকুলেশনটা করে নিও। এটা আসবে 2.51 ইন্টু 10⁻11, এই ভ্যালুটা আসছে। ঠিক আছে, নেক্সট দেখো কি হচ্ছে, এটা ভালো করে দেখে নাও, ক্যালকুলেট করে নিও এটা তোমরা। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, নেক্সট দেখো বলেছে কি the threshold frequency nu 0 for n metal is 7.0 × 10⁴ second inverse. Calculate the kinetic energy of an electron emitted when a radiation of frequency is strikes this metal. কি চেয়েছে, ক্যালকুলেট কাইনেটিক এনার্জি, তার মানে কাইনেটিক এনার্জি চেয়েছে, যেটা আমরা কি জানি হাফ mv²। আমরা কি জানি এর ফর্মুলা কি ছিল, h nu মাইনাস h nu 0। এবার কি কি দিয়েছে দেখো, the threshold frequency nu 0 for n metal is, the threshold frequency এর ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে। এবার h টাকে না আমরা কমন নিয়ে নিই, nu মাইনাস nu 0। এবার h এর ভ্যালুটা কি, একেবারে ভ্যালু বসিয়ে দিচ্ছি, আমরা কি জানি 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, আমরা h এর ভ্যালুটা জানি। এবার নিউ এর ভ্যালুটা কি দিয়েছে দেখো, নিউ এর ভ্যালু এখানে দিয়ে দিয়েছে 1.2 ইন্টু 10⁻⁻15, মাইনাস না সরি নর্মাল 15 সেকেন্ড ইনভার্স মাইনাস কি হবে, এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে নিউ 0, তাহলে 7.0 ইন্টু 10⁴ সেকেন্ড ইনভার্স। এই দেখো সেকেন্ড ইনভার্স কেটে যাচ্ছে, তার মানে এনার্জি ভ্যালু আমরা জানি ইউনিট জুল। এটা পুরোটা ক্যালকুলেট করলে কি আসবে, আমি ভ্যালুটা লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা অবশ্যই করো বাড়িতে। মানে এই ম্যাথটা আগে একটা খাতাতে লিখে নিলে, নিজেরা করে নিজেরাই ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেশন করে লাস্টে কিন্তু উত্তরটা দেখো যে মিলেছে কিনা। 3.31 ইন্টু 10⁻⁻19 জুল, এটা অ্যান্সার আছে। ঠিক আছে, নেক্সট দেখো এটা কি বলেছে, when a radiation of frequency, মানে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দিয়ে দিয়েছে, স্ট্রাইক অন এ মেটাল সারফেস, মানে এটা কার ভ্যালুটা দিয়েছে, ফ্রিকোয়েন্সি নিউ এর ভ্যালুটা দিয়েছে। The maximum kinetic energy attained by the emitted electron, মানে কাইনেটিক এনার্জি ভ্যালু দিয়ে দিয়েছে, ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে দেখো সেম ফর্মুলা দিই, কাইনেটিক এনার্জি ভ্যালু দিয়ে দিয়েছে, কি চাইছে, সেম ফর্মুলাটা সেম হবে, h নিউ মাইনাস নিউ 0
তাই তো? তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি বাই এইচ ইকুয়াল টু নিউ মাইনাস নিউ জিরো। কাইনেটিক এনার্জির ভ্যালুটা কি দিয়েছে, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল বাই এইচ এর ভ্যালু কি 6.626 ইন্টু 10⁻, এটা কি জুলে হবে, -34। এইটা কিন্তু বলালে হবে না, জুলে -34 আরগে কিন্তু -27। ঠিক আছে, এটা হলো দেন নিউ, এখানে কি চেয়েছে, নিউ এর ভ্যালুটাও বলে দিয়েছে 7.5 ইন্টু 10⁻14 হার্জ মাইনাস নিউ জিরো। এই নিউ জিরোটা আমাদের বার করতে হবে। এটা করে ফেলো তোমরা ক্যালকুলেশন, আমি শুধু অ্যান্সার লিখে দিচ্ছি। নিউ জিরো ইকুয়াল টু কি কত বলেছে, 5.09 ইন্টু 10⁻14 হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথটা। আর এটা দেখানো নেক্সট ক্লাসে, এই দুটো ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। নেক্সট ক্লাসে আমি পড়িয়ে দেবো, অ্যান্সার বলে দেবো। তো আজকে ক্লাসটা এতটাই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।